আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা আলোচনা শুরু করব এসএসসি বায়োলজি বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবকোষ ও টিস্যু এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা শুরু করব। তো তোমরা যারা এই অধ্যায়টা পড়েছো বা একেবারেই শুরু থেকে পড়া শুরু করছো আমার কাছে, তাদেরকে বলে রাখি টোটাল 10টা অথবা 12টার মতো আমি এই অধ্যায়ের ক্লাস নিব এবং এই 10টা 12টা ক্লাসের মধ্যে এই অধ্যায়ের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হবে এবং সমস্ত কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেওয়া হবে। এবং এই অধ্যায়টা এতটাই গুরুত্বপূর্ণ যে এটার উপর ভিত্তি করে কিন্তু ইন্টারমিডিয়েটে তোমরা যখন উঠবা তখন দেখবা যে প্রথম অধ্যায় উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায়টা কিন্তু সেক্ষেত্রেও কোষ ও এর গঠন নাম, সেখানে তুমি হিউজ বেনিফিটেড হবা। তো আলোচনা শুরু করা যাক। তো অধ্যায়ের নাম হচ্ছে জীবকোষ ও টিস্যু। তো বোঝা যাচ্ছে যে এখানে আমাদের প্রাথমিক আলোচনার বিষয়বস্তু থাকবে জীবকোষ সম্পর্কে। তো কোষ সম্পর্কে যখন আমরা আলোচনা করব তখন আমাদেরকে জানতে হবে কোষের বিভিন্ন ধরন সম্পর্কে। আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা শুরু করছি এসএসসি বায়োলজির দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবকোষ ও টিস্যু। আমাদের এসএসসি বায়োলজি বই যতগুলো অধ্যায় আছে, আই মিন 14টা যে অধ্যায় আছে, 14টা অধ্যায়ের মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বৃহৎ অধ্যায়। তো আমি মোটামুটি 10 থেকে 12টা ক্লাসের একটা প্লেলিস্ট আকারে আমি তোমাকে পুরো চ্যাপ্টারের যে কনসেপ্ট আছে, কোশ্চিনের ভিউ আছে, সব কিছু অ্যানালাইসিস করে দিব। এবং এই অধ্যায়টার উপর ডিপেন্ড করছে যে তুমি শুধু এসএসসিতে কেমন ভালো করবে বায়োলজিতে, শুধু তা না, এটার উপর ডিপেন্ড করছে যে তুমি ইন্টারমিডিয়েটে তুমি যখন বায়োলজি বুঝবা বা পড়বা, ইন্টারমিডিয়েটে দেখা গেছে প্রথম অধ্যায় যেটা উদ্ভিদ বিজ্ঞানের নাম হচ্ছে কোষ ও এর গঠন, সেটা বুঝতে গিয়েও তোমাকে এই প্লেলিস্টটা বা আমার যে 10টা বা 12টা ক্লাস হবে এটা হিউজ বেনিফিট দিবে তোমাকে। তো একেবারে শুরু করা যাক। তো অধ্যায়ের নাম যেহেতু জীবকোষ ও টিস্যু, তো প্রথম দিকে আমরা আলোচনা করব জীবকোষ সম্পর্কে। তো কোষ সম্পর্কে আলোচনার সময় প্রথম যে টপিকটা আমরা বইয়ে পাবো তা হচ্ছে কোষের ধরন, অর্থাৎ টাইপস অফ সেল। তো কোষকে আমরা বিভিন্ন টাইপসে পেয়ে যাব, বিভিন্ন ভিত্তিতে। যেমন তোমাদেরকে একটা বলি যে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই ধরনের। তাহলে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কয় ধরনের? দুই ধরনের। এটা আমরা সকলেই জানি। একটা কোষের নাম হচ্ছে আদি কোষ, বা যেটাকে আমরা বলে থাকি প্রোক্যারিওটিক সেল, আর আরেকটা হচ্ছে প্রকৃত কোষ, বা এটাকে আমরা বলি ইউক্যারিওটিক সেল। তাহলে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে আদি কোষ, একটা হচ্ছে প্রকৃত কোষ। তো খুব স্বাভাবিক, প্রকৃত কোষের ক্ষেত্রে তাদের যে নিউক্লিয়াস তা কিন্তু সুগঠিত থাকবে। প্রকৃত কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস সুগঠিত থাকে, আর আদি কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা সুগঠিত থাকে না। তাহলে আমাদেরকে প্রথমে যে জিনিসটা বোঝা উচিত যে একটা সুগঠিত নিউক্লিয়াস বলতে কি বোঝায়। দেখো, তোমরা যখন একটা নিউক্লিয়াসের গঠন পড়তে যাবা তখন দেখবা যে তার মধ্যে 4টে উপাদান থাকে। যেমন এখন যে বর্ডারটা আমি তৈরি করছি এটার নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এখন যে বর্ডারটা আমি তৈরি করছি এই বর্ডারটার নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন।
নিউক্লিয়াসের আদর্শ গঠনের একটা পার্ট হচ্ছে এই নিউক্লিয়াসের আবরণ, এটাকে আমরা বলছি নিউক্লিয়ার মেমব্রেন। এছাড়া আমরা নিউক্লিয়াসের মধ্যে একটা পয়েন্টে দেখব যে অসংখ্য আরএনএ একত্রিত হয়ে আছে এবং এট এ টাইম সেখানে কিছু প্রোটিনও জমা হয়ে আছে। এই যে একটা বৃত্তাকার ঘন একটা স্থান, এই জায়গাটাকে কিন্তু আমরা বলি, এই স্থানটাকে আমরা বলে থাকি নিউক্লিওলাস। এই পয়েন্টের নাম নিউক্লিওলাস। ওকে, দেন আমরা এখানে একটা সাবলিকুইড পেয়ে থাকি, একটা অর্ধতরল দানাদার একটা অংশ পেয়ে থাকি, যে স্থানটাকে আমরা বলে থাকি নিউক্লিওপ্লাজম, বা যে উপাদানকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। তাহলে এই সাবলিকুইডের নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। দেন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, আমরা এরকম পেঁচানো সুতা দেখতে পাই। এটাকে আমরা বলে থাকি ক্রোমাটিন তন্তু। আবার এটা পরবর্তীতে আমরা দেখবো যে ক্রোমোজোমে কনভার্ট হয়। ইনডেট, এই যে পেঁচানো অংশটা আমি দিয়ে রেখেছি, এটাকে যদি আমরা জুম আউট করি, জুম করে দেখি যে এগুলো আসলে কি, এই ক্রোমাটিন তন্তুটার মধ্যে আসলে কি আছে, তাহলে আমরা জানবো যে সেটি মূলত আসলে ডিএনএ। তাহলে একটা আদর্শ নিউক্লিয়াসে তুমি 4টা অংশ পাবা। একটা অংশ তার আবরণ পেয়ে যাবা, যেটাকে আমরা নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ বলে থাকি। আর একটা অংশ পেয়ে যাবা, তা হচ্ছে এখানে একটা অর্ধতরল আছে, যেটাকে আমরা বলছি যে নিউক্লিওপ্লাজম। একটা ঘন বৃত্তাকার একটা অংশ রয়েছে, যেটাকে আমরা বলছি নিউক্লিওলাস। এবং এখানে ক্রোমাটিন তন্তু, বা এটা সামহাও একটা ক্রোমোজোম আমরা বলবো। সামনের ক্লাসগুলোতে দেখতে পাবো যে ক্রোমাটিন তন্তুকে কখনো ক্রোমোজোম বলতে হয়। আমি যাই বলি না কেন, তার মধ্যে আসলে কি রয়েছে, তার মধ্যে আসলে ডিএনএ রয়েছে। তাহলে আমি 4টা অংশ পাচ্ছি, ডিএনএ বা ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম, আমি যা ইচ্ছা বলতে পারি। দেন একটা আবরণ নিউক্লিওলাস, আর সাবলিকুইড বা নিউক্লিওপ্লাজম। কোনো কোষের নিউক্লিয়াসে তুমি যদি এই 4টা অংশ পেয়ে যাও, তখন ওই নিউক্লিয়াসটাকে আমরা আদর্শ নিউক্লিয়াস বলে থাকি। এবং যে কোষের মধ্যে আদর্শ নিউক্লিয়াস পাচ্ছ, তাকে আমরা বলি প্রকৃত কোষ। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো যে প্রকৃত কোষের নিউক্লিয়াস সুগঠিত আছে বলতে কি বোঝাচ্ছে। তো আমি এখানে আরেকটু টার্ম দেখাই তোমাদেরকে, যে এটা হচ্ছে তাহলে একটা প্রকৃত কোষ। তো এর ক্ষেত্রে যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসের মধ্যে আমরা নিউক্লিওলাস পেয়ে যাব। দেন আমরা বলতে পারি যে এখানে আমরা ডিএনএটা পেয়ে যাচ্ছি। আর একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে আমরা ওই তরলটা পেয়ে যাচ্ছি। এবং তার কিন্তু একটা বাউন্ডারি আছে, নিউক্লিয়ার এনভেলপ আছে। ওকে, তো খুব স্বাভাবিক যে এই কোষের তো এই পয়েন্টে সাইটোপ্লাজম আছে, যে এই পয়েন্টগুলো। তো একটু লক্ষ্য করে দেখো তোমরা যে নিউক্লিয়ার মেমব্রেন থাকার কারণে নিউক্লিওপ্লাজম আর সাইটোপ্লাজম কিন্তু পৃথক থাকছে। অর্থাৎ এখানে যে নিউক্লিয় বস্তুগুলো আছে, যেরকম যেটা আমরা ক্রোমাটিন তন্তু বলছি, তারপরে এখানে আরেকটা বস্তু আছে নিউক্লিওলাস, অ্যান্ড আছে নিউক্লিওপ্লাজম, এগুলো কিন্তু পৃথক থাকতে পারছে সাইটোপ্লাজম থেকে। কেন থাকতে পারছে পৃথক? কারণ তার নিজস্ব একটা আবরণ রয়েছে, অর্থাৎ তার নিউক্লিয়ার মেমব্রেন রয়েছে। এখন আমরা এই কোষটাকে প্রকৃত কোষ বলছি, বাট যখন আমরা একটা প্রোক্যারিওটিক সেলের কথাতে আসবো, যখন আমরা আদি কোষের কথায় আসবো, তখন বিষয়টা কিরকম হচ্ছে দেখো। এর যে সুগঠিত নিউক্লিয়াস নাই, এটা অর্থটা কি দাঁড়াচ্ছে? প্রতিটা লাইন কিন্তু বুঝে বুঝে পড়তে হবে। দেখো, একটা আদি কোষের ক্ষেত্রে কিন্তু তার ডিএনএ থাকে। আচ্ছা, ডিএনএ আছে। এখন সামহাও আমরা ধরছি, এটা কিন্তু না, আমি জাস্ট ধরছি যে এখানে কিন্তু ধরো যে কিছু প্রোটিন জমা হয়ে আছে, কিছু আরএনএ এখানে জমা হয়ে আছে। তো এখানে একটা নিউক্লিওলাসের মতো একটা গঠন আছে, আমি ধরে নিচ্ছি। দেন আমরা ভাবতে পারি এভাবে, এই পয়েন্টটাতে এই ডিএনএ নিজস্ব একটা তরল আছে,
যেটাকে আমরা ওখানে নিউক্লিওপ্লাজম বলেছিলাম। তাহলে আমি এখানে নিউক্লিওপ্লাজম দেখতে পাচ্ছি, এখানেও নিউক্লিওপ্লাজমের মতো আমি উপাদান পাচ্ছি। এখানে নিউক্লিওলাস পাচ্ছি, নিউক্লিওলাস ওই ওই আরএনএ প্রোটিন দ্বারা তৈরি, এখানে আমি পেয়ে গেছি। বাট এখানে কিন্তু একটা আমরা আবরণ পেয়েছিলাম, এখানে কিন্তু ওই আবরণটা মিসিং আছে। যেহেতু আবরণটা মিসিং আছে, তাহলে খুব স্বাভাবিক কথা, এই যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজম আর নিউক্লিওপ্লাজম এটা তাহলে এখন মিক্স হয়ে গেছে না। দেখো এখানে কিন্তু বাউন্ডারি থাকার কারণে একটা নিউক্লিওপ্লাজম টার্ম ব্যবহার করতে পারছি আমরা, যেখানে নিউক্লিওপ্লাজম আছে। কিন্তু যখন বাউন্ডারিতে থাকছে না, নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেন থাকছে না, তখন সাইটোপ্লাজম আর নিউক্লিওপ্লাজম কিন্তু পৃথকযোগ্য না, তখন দুইটা মিক্স হয়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু আমরা এখন বলতে পারি না যে এখানে নিউক্লিওপ্লাজম আছে। তাহলে কি আমরা বলতে পারছি যে আদিকোষে নিউক্লিওপ্লাজম আছে? অবশ্যই এখানে নিউক্লিওপ্লাজম কিন্তু অ্যাবসেন্ট। কেন অ্যাবসেন্ট? কারণ বাউন্ডারি না থাকার কারণে দুইটা মিক্স হয়ে গেছে। এখন চিন্তা করো, এখানে যে তরলটা আছে, এই তরলটা তো পরিবাহিত হচ্ছে, এক স্থান থেকে আরেক স্থানে মুভ করছে এই স্থানে তরলগুলো। তো এখানে যে কিছু দানা, তারপরে মানে কিছু প্রোটিন, দেন একটু ওয়েট, এখানে যে আমরা যেটাকে নিউক্লিওলাস কাউন্ট করছি, এই নিউক্লিওলাস এটা মানে তো কিছু দানা, প্রোটিনের দানা এবং ছোট ছোট সুতা। এখন যদি এই স্থান থেকে তরলগুলো যদি মুভ করে, এই যে সুতা দানা এগুলোকে কি এখানে গুচ্ছবদ্ধভাবে রাখা যাবে না, এটাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে? খুব স্বাভাবিক, এই নিউক্লিওলাসটাকে ভাসিয়ে কিন্তু সাইটোপ্লাজমে ছড়িয়ে দিবে। তাহলে ইনডেড আমরা বলতে পারি এখন আমরা বলতে পারি যে এর আবরণটা না থাকার কারণে, আবরণটা এক্সিস্ট না করার কারণে এর কিন্তু নিউক্লিওপ্লাজমও থাকছে না, নিউক্লিওলাসটাও থাকছে না, থাকছে কি শুধু ডিএনএ। এই জন্য যেহেতু এখানে শুধু ডিএনএ এক্সিস্ট করছে, নিউক্লিয়াসের বাকি তিনটা অংশ এখানে এক্সিস্ট করছে না। কি কি এক্সিস্ট করছে না? আবরণ এক্সিস্ট করছে না, নিউক্লিওলাসও এক্সিস্ট করছে না, আবার নিউক্লিওপ্লাজমও এক্সিস্ট করছে না। তাই এটাকে কি আমি প্রকৃত নিউক্লিয়াস বলতে পারবো? পারবো না। যেহেতু এখানে নিউক্লিয়ার এনভেলপ নাই, আবরণ নাই, প্রকৃত নিউক্লিয়াস নাই, তাই তো আমরা এই কোষটাকে বলছি আদি কোষ। আশা করি তোমরা সকলে এই বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে একটা আদর্শ নিউক্লিয়াসে কিন্তু চারটে উপাদান থাকে, আর যখন নিউক্লিয়াসটা আদর্শ না, তখন শুধু ওখানে কি থাকবে? ডিএনএটা থাকবে, বাকি সবকিছু মিসিং থাকবে। আশা করি তোমরা এই কনসেপ্টটা আদিকোষ আর প্রকৃত কোষের যেটা মূল কারণ, এদের মূল পার্থক্যের জায়গা, এটা তোমরা ধরতে পেরেছ। দেন আমরা আরেকটু ডিটেলসে যাই। এখন আমরা দেখব যে প্রকৃত কোষের ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত অঙ্গাণু এক্সিস্ট করে। আমি যেটা বোঝাতে চাইছি তোমাদেরকে তা হচ্ছে, এটা একটা প্রকৃত কোষ। এই কোষের ক্ষেত্রে তুমি অবশ্যই পেয়ে যাবা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা একটা অঙ্গাণু। আমি এগুলো নিয়ে ধীরে ধীরে আলোচনাতে আসবো। দেন প্রকৃত কোষের ক্ষেত্রে তুমি গলগি বডি, এটাও পেয়ে যাবা, গলগি বডিটাও পেয়ে যাবা। প্রকৃত কোষের ক্ষেত্রে তুমি লাইসোসোম পাওয়া। তাহলে আমি একটু মার্ক করে দিই এগুলো তোমাদেরকে। এই যে এটার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই পার্টটার নাম হচ্ছে গলগি বডি, আর এই অংশটার নাম হচ্ছে লাইসোসোম। এমন এই প্রকৃত কোষের সকল অঙ্গাণু থাকে। যেমন তোমাকে আমি আরো কিছু নাম বলি, তোমরা চিনো, যে এটা একটা অঙ্কন করলাম অঙ্গাণু, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটার নামও লিখে দিই একটু তোমাদেরকে, এটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে আমরা যখন পড়তে যাই একটা প্রকৃত কোষ, তখন আমরা দেখতে পাই এর কাছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে,
গলগি বডি আছে, লাইসোসোম আছে, মাইটোকন্ড্রিয়া আছে, প্রত্যেকটা অঙ্গাণু আছে। বাট যখনই বিষয়টা আদি কোষের আসে তখন কিন্তু এর কাছে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না, গলগি বডিটাও এর কাছে থাকে না, লাইসোসোমটাও এর কাছে এক্সিস্ট করে না, এমনকি মাইটোকন্ড্রিয়াটা এর কাছে এক্সিস্ট করে না। অর্থাৎ আপাতত দৃষ্টিতে দেখতে পাচ্ছি এখানে যে অঙ্গাণুগুলো রয়েছে তা কিন্তু এর কাছে নাই। তো ছাত্ররা এটা মুখস্থ করে রেখে দেয় যে আদিকোষ তো নিউক্লিয়াস সুগঠিত না, এর কাছে এগুলো থাকে না, এইভাবে মুখস্থ করে রেখে দেয়। কিন্তু আসলে এই জায়গাতেও যথেষ্ট বোঝার স্কোপ আছে। যেমন আমি তোমাকে বলি, এই যে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াসটা প্রকৃত কোষের একটা নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসের আবরণ রয়েছে। তো এই আবরণটাতে দেখো এই যে পার্টটা দেখতে পাচ্ছি আবরণে, এটা থেকে কিন্তু ধীরে ধীরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সৃষ্টি হয়। তাহলে নিউক্লিয়ার এনভেলপ থেকে ধীরে ধীরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সৃষ্টি হয়। এগেন এই যে আমরা এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা পেলাম, এটা কোথা থেকে তৈরি হলো? নিউক্লিয়ার এনভেলপ থেকে তৈরি হলো। এখন যদি আমরা একটু লক্ষ্য করি, ধরো যে এই পার্টটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা পার্ট ভেঙে গেল, সাপোজ এটা ভেঙে গেল, এটা যে ভেঙে গেল এটা কিন্তু এমন না যে এটা কমে গেল, পুনরায় আবার এটা সৃষ্টি হবে। এই ভাঙ্গা অংশটা কিন্তু পৃথক হয়ে নিচের দিকে নেমে আসে। আমি তোমাদেরকে একটু দেখাই, এই ভাঙ্গা অংশটার একটা সার্টেন সময় পর নিচের দিকে নেমে আসে। ধরো যে এই ভাঙ্গা পার্টটা কনভার্ট হয়েছে, এখন এই যে এরকম একটা পার্টে কনভার্ট হয়েছে, দেন আবার আরেকটা পার্ট ভাঙলো, দেন এই পার্টটা তৈরি করলো, এটা কিন্তু পুনরায় আবার তৈরি হবে। এরকম আরেকটা পার্ট ধরো ভেঙে গেছে, তো এখানে আরেকটা পার্ট তৈরি করেছে। এই যে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আছে, এটা ভেঙে ভেঙে কিন্তু এই যে গলগি বডিটা তৈরি হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি না গলগি বডি তৈরি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয় নিউক্লিয়ার মেমব্রেন থেকে। এখন যদি আমরা এই গলগি বডির কথা চিন্তা করি, ধরো সামহাও এই পয়েন্টটা ভেঙে গেল, একটা পার্ট ভেঙে যাচ্ছে, যে অংশটা ভেঙে গেল, ভেঙে যাচ্ছে ঠিকই, যে পার্টটা ভেঙে গেল কিন্তু পুনরায় কিন্তু আবার সৃষ্টি হয়। তো ওইটাতে যাচ্ছি না আমি, এই ভাঙ্গা অংশটা আমি একটু আলাদা করে রাখলাম, এই যে এই পাশে আলাদা করে রেখেছি, এইটার নামই কিন্তু লাইসোসোম, এটার নাম লাইসোসোম। তো দেখো যেমন আমি এক্সিস্ট করছি বা তুমি এক্সিস্ট করছো, তার মানে কি বোঝাচ্ছে? তোমার পিতামাতা আছে, এরকম লাইসোসোম থাকা মানে বোঝায় যে সে আসলে গলগি বডি থেকে এসেছে। লাইসোসোম আছে মানে অবশ্যই গলগি বডি আছে। গলগি বডি আবার আসে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আসে আবার নিউক্লিয়ার মেমব্রেন থেকে। তাহলে দেখো নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে এখানে সবার পিতামাতা, এটা যদি থাকে, আবরণটা যদি থাকে, তাহলে এই অঙ্গাণুগুলো আবরণ বিশিষ্ট অঙ্গাণুগুলো অটোমেটিক এক্সিস্ট করবে, অটোমেটিক থাকবে। তাহলে আমরা দেখো এই যে বলছিলাম যে একটা প্রকৃত কোষের কাছে আবরণ বিশিষ্ট অঙ্গাণুগুলো থাকে, কেন থাকে? কারণ তার নিউক্লিয়াসটা সুগঠিত, তার নিউক্লিয়াসের আবরণ রয়েছে। এখন একটা জিনিস চিন্তা করো, এখানে তো নিউক্লিয়াসের আবরণ নাই, আদি কোষে তো নিউক্লিয়াসের আবরণটা থাকছে না, তাহলে তার কাছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামও তৈরি হবে না। যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলামও তৈরি হবে না, তাহলে গলগি বডিও তৈরি হবে না। ঠিক তেমন তার ক্ষেত্রে লাইসোসোমও কিন্তু তৈরি হবে না। এই বিষয়টা আমি আশা করছি যে তোমরা সবাই খুব ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্টের থ্রুতে বুঝতে পেরেছো। তো আমরা এগুলো বিষয় মুখস্থ করে নিই, কিন্তু দেখো বায়োলজির প্রতিটা লাইন তুমি যদি অ্যাজ এ মেন্টর, একটা ভালো মেন্টর যদি পাও, তুমি প্রতিটা লাইন কিন্তু বুঝে বুঝে পড়তে পারবা। দেন দেখো আমরা আর একটা টপিকে যাই। তো এখানে আমরা সমস্ত অঙ্গাণু পাচ্ছি, সাথে একটা অঙ্গাণু পাওয়া যায়, নাম হচ্ছে, এখানে একটা অঙ্গাণু পাওয়া যায় নাম হচ্ছে রাইবোসোম, বা আমরা বাংলাতে উচ্চারণ করলে বলি রাইবোজোম। তো আমরা তাহলে বলতে পারছি যে একটা প্রকৃত কোষে সমস্ত অঙ্গাণু যেমন থাকে, ঠিক এর কাছে কিন্তু
রাইবোসোমও থাকে। তাহলে একটা প্রকৃত কোষে সমস্ত অঙ্গাণু আছে, রাইবোসোমও আছে। একটা আদিকোষের ক্ষেত্রে কিন্তু সমস্ত অঙ্গাণু নাই, কিন্তু এর কাছে কিন্তু রাইবোসোম থাকে। তাহলে বিষয়টা কেমন দেখাচ্ছে না, যে এর কাছে সব আছে তাই রাইবোসোম আছে, এটা ছাত্ররা মুখস্থ করে নেয়। এর কাছে কোনো কিছু নাই কিন্তু রাইবোসোম আছে, কিন্তু কেন এর কাছে কিছু নাই কিন্তু রাইবোসোম কেন আছে, এটা কিন্তু আমাদের বুঝে পড়া উচিত। দেখো, রাইবোসোম থাকার পিছে কোন জিনিসটা দায়ী তা বুঝতে হলে আগে আমাদেরকে রাইবোসোম শব্দের অর্থ বুঝতে হবে। আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে রাইবো কথাটা আছে, রাইবো কথাটা এসছে রাইবো নিউক্লিক অ্যাসিড থেকে, অর্থাৎ রাইবো নিউক্লিক অ্যাসিড মানে ইন্ডিকেট করছে আর এন এ, এবং সোম কথাটা যেখানে লেখা আছে, এই সোম কথাটা এসছে আসলে সোমা থেকে। সোমা মানে হচ্ছে বডি, বডি মানে একটা বস্তু। আর এই বস্তুটা তৈরি করতে গিয়ে একটা উপাদান প্রয়োজন পড়ে, তার নাম হচ্ছে আরএনএ। আর একটা উপাদানের নাম প্রোটিন। এসএসসি লেভেলে আমরা এটুকুই জানলাম যে রাইবোসোম দুটো উপাদান দ্বারা তৈরি, তার মধ্যে একটা মেজর উপাদান হচ্ছে আরএনএ। এখন প্রশ্ন হলো যে আরএনএ কোথা থেকে তৈরি হয়? এই আরএনএটা তৈরি হয় আবার ডিএনএ থেকে তৈরি হয়। তাহলে আরএনএ তৈরি হয় ডিএনএ থেকে। ওকে, তাহলে এখন একটা জিনিস চিন্তা করো, যেহেতু আদিকোষের কাছে কিছু থাকুক না থাকুক ডিএনএ তো আছে, যেহেতু তার কাছে ডিএনএ আছে সে কিন্তু আরএনএ তৈরি করবে, আর যেহেতু সে আরএনএ তৈরি করতে পারে সে রাইবোসোমটা তৈরি করবে। খুব স্বাভাবিক। প্রকৃত কোষের ক্ষেত্রে আমরা জানি যে ক্রোমাটিন তন্তু আছে, মিন্স ডিএনএ আছে। যেহেতু এর কাছে ডিএনএ আছে সে আরএনএ বানাবে, সেও রাইবোসোম বিল্ড আপ করতে পারবে বা তৈরি করতে পারবে। তাহলে প্রত্যেকটা অঙ্গাণু আদিকোষে না থাকলেও রাইবোসোম থাকে, এবং কেন থাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এখানে এসএসসি বই লেখা নাই, তবে আমি একটা পার্থক্য বলে রাখি। দুজনের কাছে রাইবোসোম থাকলেও তাদের অধঃক্ষেপণের হার ভিন্ন থাকে। তোমরা যারা খুব ডিটেলস বিভিন্ন অলিম্পিয়াডে অংশগ্রহণ করো, বায়োলজি অলিম্পিয়াডে অংশগ্রহণ করো, তারা এই জিনিসগুলো হয়তো জানার চেষ্টা করো যে আদিকোষের ক্ষেত্রে যে রাইবোসোমটা আছে, সাপোজ এটা হচ্ছে একটা আদিকোষের রাইবোসোম। এই রাইবোসোমের অধঃক্ষেপণের হার হচ্ছে 70S, এবং প্রকৃত কোষের ক্ষেত্রে এটা একটা রাইবোসোম, এর অধঃক্ষেপণের হার হচ্ছে 80S। জাস্ট আমরা এই কথাটা মনে রাখতে পারি যে দুজনের কিন্তু রাইবোসোম থাকলেও দুজনের অধঃক্ষেপণের যে হারটা আছে এটা কিন্তু সিমিলার না, এটাতে ডিফারেন্স আছে, একটা 70 একটা হচ্ছে 80। এগুলো নিয়ে অনেক ডিটেলস কথা বলা যায়। ধরো এই রাইবোসোম কেন 70S কেন 80S, এগুলোর উপর 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে কথা বলা যায়, বাট এসএসসি লেভেলে বিষয়টা আসলে নাই। তো আমরা এইটুকু মনে রাখতে পারি কথাগুলো। তো আমরা দেখছিলাম আদিকোষ আর প্রকৃত কোষের গঠন দেখছিলাম এবং এদের পার্থক্যগুলো দেখছিলাম। এর কাছে সুগঠিত নিউক্লিয়াস নাই, এর কাছে সুগঠিত নিউক্লিয়াস আছে। এর কাছে সুগঠিত নিউক্লিয়াস নাই, এর কাছে রয়েছে। এর নিউক্লিয়ার মেমব্রেন রয়েছে, এর কাছে থাকে না। এর কাছে সব অঙ্গাণু থাকে, রাইবোসোমও থাকে। এর কাছে কিছুই থাকে না, আবার রাইবোসোমটা থাকে। এবং কেন থাকে প্রত্যেকটাই লজিক্যালি আমরা দেখছিলাম। এখন আর একটা কথায় যাই। এই যে আমাদের প্রকৃত কোষের যে নিউক্লিয়াসটা, এই যে এটা একটা প্রকৃত কোষের নিউক্লিয়াস, এবং এর মধ্যে আমরা পাবো ডিএনএ। বই লেখা আছে যে এই ডিএনএতে হিস্টোন বলে প্রোটিন থাকে। আচ্ছা, তো প্রকৃত কোষের ডিএনএতে কেন হিস্টোন প্রোটিন থাকে? আবার তোমাদেরকে আমি একটু বলে রাখি যে যেটা আদিকোষ, এটা একটা আদিকোষের ডিএনএ। এই ডিএনএটাতে কিন্তু এই হিস্টোন প্রোটিনটা আবার থাকে না। মুখস্থ করলে করা যায়, কিন্তু আমরা বুঝবো।
দেখো তোমাদেরকে আমি দুইটা এক্সাম্পল দিই। যখন আমরা মানে ঘুড়ি উড়াই, যেটাকে আমরা গুড্ডি বলি, তো ওর কিন্তু একটা লাটাই থাকে। লাটাইটাতে দেখা যায় যে সুতাগুলো প্যাঁচিয়ে রাখা থাকে। এতে সুবিধা কি হয়, যখন আমি লাটাইটাকে মুভ করাবো, ধরো যে এটা একটা লাটাই, এটা একটা লাটাই, এখানে আমি অনেক সুতা পেঁচিয়ে রেখেছি, আমি চাইলে ওই যদি আমি লাটাই ঘোরাতে থাকি সুতাগুলো বের হতেই থাকবে এবং ঘুড়িটা উপরে উঠবে। আবার আমি চাইলে ওটাকে যদি আমি উল্টা দিকে রোটেট করাই, তাহলে ওই সুতাগুলো আবার একত্রিত হয়ে যাবে। কিন্তু আমি এভাবে না করে যদি আমি একগুচ্ছ সুতা হাতে নিয়ে যদি উড্ডি উড়াতাম, তাহলে আমি কখন সুতাগুলোর প্যাচ খুলবো, কখন আবার নিয়ে এসে জোড়া লাগাবো, আবার গিট পেকে যাবে, একটা ঝামেলার সৃষ্টি হবে। তো আমাদের যে ডিএনএটা আছে, মানে প্রকৃত কোষ যাদের থাকে তাদের যে ডিএনএটা আছে, এটা দৈর্ঘ্য হিউজ বড় এবং এর মধ্যে হিউজ ইনফরমেশন থাকে। এই ইনফরমেশনগুলো যেন কম জায়গাতে রাখা যায়, তাই হিস্টোন নামক প্রোটিনের সাথে ওই ডিএনএকে প্যাঁচিয়ে রাখা থাকে। প্রয়োজন অনুসারে হিস্টোন থেকে, যেরকম আমরা যখন লাটাইটা ঘুরালে ওই সুতাগুলো বের হতে লাগে, এরকম হিস্টোন প্রোটিনটাকেও যদি একটু রোটেট করানো যায়, তখন দেখা যায় যে ওর কাছ থেকে ডিএনএগুলো বের হয়, তখন কাজগুলো কমপ্লিট করে। এগুলো আমি বিস্তারিত পরে আলোচনা করব কিভাবে কাজ করে না করে। আমি জাস্ট তোমাকে এক্সাম্পলটা দিচ্ছি যে একটা হিস্টোন প্রোটিনের সাথে যখন ডিএনএটা প্যাঁচিয়ে থাকে, দুটা বেনিফিট। একটা চাইলে খোলা যায়, চাইলে আবার জোড়া লাগিয়ে দেওয়া যায়, মানে প্যাঁচিয়ে রাখা যায়। আর একটা বেনিফিট হলো ডিএনএ দৈর্ঘ্য তো অনেক বড়, আর কোষ তো খালি চোখে দেখা যায় না, তাহলে কি করা যায়, ওই প্যাঁচিয়ে রাখার ফলে কম জায়গাতে রাখা যায় বেশি ডিএনএ। দুটা বেনিফিট, চাইলে খোলা যায়, বন্ধ করা যায়, আর একটা বেনিফিট কম জায়গাতে রাখা যায়। তোমাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দিই। আমাদের আম্মুরা যখন যে সুতা ইউজ করে, বাজার থেকে কিন্তু একগুচ্ছ সুতা কিনে আনে না, তারা একটা যখন সুতা কিনে, ওটা কাগজের সাথে কিন্তু রোল করা থাকে। কেন? কারণ সুতা দিয়ে তুমি একটা গোটা বাসা প্যাঁচিয়ে নিতে পারবে, কিন্তু অত বড় সুতাকে কি করা হয়, একটা কাগজের সাথে মুড়িয়ে রাখা হয়, তাহলে কম জায়গাতে কিন্তু অনেক সুতা থাকতে পারে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো মেন কথা, আমাদের প্রকৃত কোষের যে ডিএনএটা রয়েছে, তার হিস্টোন প্রোটিনের প্রয়োজন হয় দুটা মেজর কারণ। এক, কম জায়গায় বেশি রাখতে পারবে ডিএনএ কে, আর একটা চাইলে ওপেন করা যাবে, চাইলে ক্লোজ করা যাবে, এটা একটা কারণ। কিন্তু আদি কোষের ক্ষেত্রে এদের ডিএনএতে ইনফরমেশন কম আছে, ডিএনএটা খুবই ক্ষুদ্র, এবং ক্ষুদ্র হওয়ার কারণে তাকে কোনো কিছুর সাথে পেঁচিয়ে রাখার প্রয়োজন পড়ে না। যেমন আমরা যখন একটা হেডফোন কিনি, তো এই হেডফোনটাকে কিন্তু আমরা কোনো কিছুর সাথে পেঁচিয়ে রাখি না, জাস্ট একটা হেডফোন পকেটে রেখে দিই বা বালিশের নিচে জাস্ট আমরা রেখে দিই, তাকে কোনো কিছুর সাথে পেঁচিয়ে রাখার প্রয়োজন পড়ে না। কেন প্রয়োজন পড়ে না? কারণ সেটা দৈর্ঘ্যই কম, যেখানে ইচ্ছে রাখা যাবে, চাইলে খোলা যাবে, ইউজ করা যাবে। এই জন্য যেহেতু আদিকোষের ডিএনএর গঠনটা ক্ষুদ্র হয়, তাই জন্য তার কাছে কিন্তু হিস্টোন প্রোটিনটা থাকে না। আশা করি তোমরা সবাই এই বিষয়টা বুঝতে পেরেছো যে প্রকৃত কোষে হিস্টোন প্রোটিন থাকলেও, মানে তাদের ডিএনএতে হিস্টোন প্রোটিন থাকলেও, আদি কোষের ক্ষেত্রে কিন্তু তাদের কাছে হিস্টোন প্রোটিনটা, মানে তাদের ডিএনএতে হিস্টোন প্রোটিনটা থাকে না। দেন আমরা যদি এটা বুঝে থাকি, আমরা আর একটা বিষয় একটু আলোচনা করি যে নন হিস্টোন প্রোটিন। নন হিস্টোন প্রোটিন এটা আবার কি জিনিস? নন হিস্টোন প্রোটিনটা মূলত একটা গ্রুপস অফ প্রোটিন। এটা বিশাল ক্লাসিফিকেশন আছে, আমরা অত ডিটেলস যাব না, আমরা অল্পতে বোঝার চেষ্টা করব যে নন হিস্টোন প্রোটিনটা আসলে কি বোঝাতে চাইছে। তো দেখা যাক, ধরো যে এটা একটা ব্যাকটেরিয়াম, মানে ব্যাকটেরিয়ার এক বচন বলছি, তো এর কাছে একটা ডিএনএ আছে। এখন চিন্তা করো যে এই ব্যাকটেরিয়াটা যখন কোষ বিভাজন করবে, তখন তো তার সংখ্যা বৃদ্ধি পাবে, একটা থেকে দুইটা ব্যাকটেরিয়াতে কনভার্ট হবে। খুব ভালো করে বোঝার চেষ্টা করবা তোমরা। তো এখন যদি কোষ বিভাজন করতে চাই, যে একটা কোষ ছিল, একটা ডিএনএ ছিল, এই ডিএনএটা ধরো কোষ বিভাজন করে দুইটা কোষ বানালো, এই ডিএনএটা এই কোষকে দিয়ে দিই, তাহলে কি এই কোষ কোনো ডিএনএ পাচ্ছে? পাচ্ছে না। তাহলে খুব স্বাভাবিক কি করা উচিত, এই ডিএনএটা কপি করা উচিত। এই যে কপি করা হচ্ছে, তাহলে ডিএনএ থেকে ডিএনএ কপি করা হচ্ছে। কেন কপি করলো?
কোষ বিভাজনের সময় কিন্তু অবশ্যই কপি করতে হবে, কারণ একটা কোষকে একটা ডিএনএ দেওয়া হয়, আর একটা কোষকে আরেকটা ডিএনএ দেওয়া হবে। তাহলে আমি যদি ডিএনএ থেকে ডিএনএ না তৈরি করি তাহলে আমি তো দুইটা কোষকে ডিএনএ দিতে পারছি না। আচ্ছা, এই যে ডিএনএ থেকে ডিএনএ তৈরির বিষয়টা, এটাকে কিন্তু বলা হয় রেপ্লিকেশন। এই ঘটনাকে বলা হয় রেপ্লিকেশন। আর ডিএনএ থেকে তো এমনি এমনি ডিএনএ তৈরি হবে না, এটার জন্য প্রয়োজন পড়ে এনজাইম। এটার জন্য প্রয়োজন পড়ছে এনজাইম। তো এই এনজাইমের নাম আছে ডিএনএ পলিমারেজ এনজাইম, আমরা তো জটিল করব না। এনজাইমটা মূলত একটা প্রশ্ন হতে পারে, তো এনজাইমটা কি? এটা কি কার্বোহাইড্রেট? এর মানে কার্বোহাইড্রেট বাংলা কিন্তু শর্করা। এটা কি কার্বোহাইড্রেট? এটা কি প্রোটিন বা আমিষ? না এটা লিপিড না ফ্যাট? এরকম। এটা উত্তর হচ্ছে পৃথিবীতে যত এনজাইম আছে, বা তোমরা বাংলাতে উৎসেচক বলে থাকো, পৃথিবীতে যত উৎসেচক বা এনজাইম রয়েছে তারা সকলেই হচ্ছে কিন্তু প্রোটিন। এটা আমাদেরকে মনে রাখতে হবে। পৃথিবীতে যত এনজাইম রয়েছে সবাই হচ্ছে প্রোটিন। তো আমি যেটা বলছিলাম যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করাকে বলা হয় রেপ্লিকেশন, এবং রেপ্লিকেশনের জন্য কিসের প্রয়োজন? এনজাইমের প্রয়োজন, মানে রেপ্লিকেশনের জন্য প্রোটিনের প্রয়োজন। ওই প্রোটিনটাকে কিন্তু আমরা নন হিস্টোন বলে থাকি। তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরির জন্য যে এনজাইমটা প্রয়োজন সেটা একটা প্রোটিন, ওই প্রোটিনটার নামই হচ্ছে নন হিস্টোন প্রোটিন। এটা আমরা বলতে পারি, তার নিজস্ব নাম আছে ডিএনএ পলিমারেজ এনজাইম, কিন্তু এসএসসি লেভেলে ওটা বলছি না, সেটাকে আমি বলছি নন হিস্টোন প্রোটিন। তাহলে খুব স্বাভাবিক, একটা আদিকোষের ক্ষেত্রে যেহেতু তার ডিএনএ থেকে ডিএনএ কপি হওয়ার প্রয়োজন পড়ে, তাই তার কাছে অবশ্যই নন হিস্টোন প্রোটিন থাকবে। আশা করি তোমরা ধরতে পেরেছো। আর খুব স্বাভাবিক, এখন তুমি যদি এটা বুঝে নাও, ধরো এটা আমাদের একটা কোষ, আমাদের কোষে নিউক্লিয়াস আছে, তার মধ্যে ডিএনএ আছে। যদিও আমাদের একটা কোষে, মানুষের ক্ষেত্রে একটা কোষে যে নিউক্লিয়াস আছে, তার নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ আছে এটার সংখ্যা 46টা, কিন্তু আমি ধরে নিলাম যে এখানে আমাদের ক্ষেত্রে একটা কোষে ডিএনএ সংখ্যা আমি ধরে নিচ্ছি যে একটা। এই কোষটা যদি বিভাজন করতে চায়, সে যদি দুইটা কোষ বানাতে চায়, তাহলে এই ডিএনএটা যদি একে দিয়ে দেয়, তাহলে তো একা ডিএনএ দিতে পারছে না। তাহলে এখানেও কিন্তু ডিএনএ থেকে ডিএনএ কপির বিষয়টা আসে, রেপ্লিকেশনের বিষয়টা এখানেও আছে। তাহলে এখানেও এনজাইম লাগবে, মানে এখানেও নন হিস্টোন প্রোটিনটা লাগবে। এই জন্য বলা হয় প্রকৃত কোষের ডিএনএতে হিস্টোন থাকে প্লাস নন হিস্টোন থাকে, বাট আদি কোষের ক্ষেত্রে তার কাছে হিস্টোন না থাকলেও নন হিস্টোনটা অবশ্যই আছে। নন হিস্টোন প্রোটিন সম্পর্কে অনেক কথা বলা যায়, কিন্তু আমাদের এসএসসি লেভেলে এতটুকু মোর দেন এনাফ। ওকে, এখন আমরা একটা বক্স তৈরি করে পড়ি। যে এতক্ষণ ধরে আমরা পড়ছি আদি কোষ প্রকৃত কোষ, এদের একটা পার্থক্যের বক্স তৈরি করি। তোমরা খাতাতে এটা সুন্দর করে নোট করবে, মানে এতক্ষণ যা ক্লাস করলাম এটার যে সামারিটা, এটা একটা নোট করতে হবে তোমাদেরকে। দেখো, আমি এক পাশে লিখে রাখি প্রোক্যারিওটিক সেল। আচ্ছা, এটাকে ওই পাশে লিখি। আর আরেক পাশে আমরা লিখছি ইউক্যারিওটিক সেল। তো যেটা ইউক্যারিওটিক সেল, এর সুগঠিত নিউক্লিয়াস থাকে। তোমরা পুরাটাই লিখবা, আমি আর সম্পূর্ণ লিখছি না। এদের সুগঠিত নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, এখানে একটা বর্ডার দেওয়া উচিত আমার। ওকে, তো এদের যে সুগঠিত নিউক্লিয়াস থাকে, এদের থাকে না। এদের কিন্তু নিউক্লিয়াসে আবরণ রয়েছে। তাহলে নিউক্লিয়ার
মেমব্রেন থাকে, এদের থাকে না। দেন এদের নিউক্লিওপ্লাজম থাকে, এদের ক্ষেত্রে এক্সিস্ট করে না। এদের ক্ষেত্রে নিউক্লিওলাস থাকে, এদের ক্ষেত্রে কিন্তু তা থাকে না। এদের নিউক্লিয় বস্তু মানে ডিএনএটা কথা বলছে, এদের নিউক্লিয়, বাংলায় লিখলে ভালো হতো, তোমরা লিখবো বাংলাতেই, বস্তু থাকে। আর এদের ক্ষেত্রে কিন্তু নিউক্লিয় বস্তু, সরি এখানে একটু ভুল করে দিলাম, নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে না। আর এদের ক্ষেত্রে কিন্তু সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকে। দেন আমরা বলতে পারি যে এদের ক্ষেত্রে ডিএনএ শেপ, ডিএনএ এর আকৃতি, প্রকৃত কোষের ক্ষেত্রে আকৃতি কিন্তু অলওয়েজ সূত্রাকার, আর এদের ক্ষেত্রে যে ডিএনএ এর আকৃতি এটা কিন্তু বৃত্তাকার, এটা ডিএনএ এর আকৃতি বৃত্তাকার। এদেরটা প্রকৃত কোষেরটা, এদের ডিএনএ এর আকৃতি আমরা দেখতে পাচ্ছি স্পাইরাল শেপড বা হেলিক্সের মতো, বা এটাকে আমরা বলতে পারি সূত্রাকার। ওকে, আমরা আরো পার্থক্য দেখতে পারি, যেমন এদের হিস্টোন প্রোটিন, হিস্টোন প্লাস নন হিস্টোন দুটাই কিন্তু উপস্থিত থাকে। আর এদের ক্ষেত্রে কিন্তু হিস্টোন অ্যাবসেন্ট থাকে, তবে নন হিস্টোন উপস্থিত থাকে। এটা আমরা একটা পার্থক্য দেখলাম। ওকে, দেন আমরা আরেকটা পার্থক্য বলতে পারি, এদের আবরণ বেষ্টিত অঙ্গাণু, যাকে আমরা অর্গানেলস বলি, অর্গানেলস থাকে, এদের থাকে না। এদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এদের কাছে যে রাইবোসোম আছে এটা কিনা 80S, বাট এদের ক্ষেত্রেও রাইবোসোম আছে, আমরা পড়েছি রাইবোসোম রয়েছে যেটা কিনা 70S। তারপর যদি আমরা আরো কিছু পার্থক্য দেখতে যাই, তোমাদেরকে এখানে আর একটা ইম্পর্টেন্ট কথা একটু বলি, যে আমাদের যে ডিএনএটা আছে, মানে প্রকৃত কোষের যে ডিএনএ আছে, এটা দৈর্ঘ্যে বড় হওয়ার কারণে ওখানে হিউজ ইনফরমেশন থাকে, তাই তার ব্যাকআপ কোনো ডিএনএ প্রয়োজন পড়ে না। কিন্তু আদি কোষের ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে না, কিছু কিছু আদি কোষের ক্ষেত্রে, কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায় যেহেতু ওদের ডিএনএ দৈর্ঘ্য কম, এখানে ইনফরমেশনটা কম থাকে, তাই তাদের কিন্তু একটা ব্যাকআপ ডিএনএ থাকে। এটা নিয়ে কিন্তু 14 নম্বর অধ্যায়ে বিস্তারিত আলোচনা আছে। তো আদি কোষের ক্ষেত্রে ডিএনএ দৈর্ঘ্য কম হওয়ার কারণে ওর একটা ব্যাকআপ ডিএনএ প্রয়োজন পড়ে। তো আমি এখানে একটা ব্যাকআপ ডিএনএ আটকে রাখছি, এটার নাম কিন্তু প্লাজমিড। কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে, প্রকৃত কোষ যেটা আছে কিনা,
এই প্রকৃত কোষের ক্ষেত্রে ডিএনএ দৈর্ঘ্য বড় আর ব্যাকআপ ডিএনএ প্লাজমিডটা কিন্তু অ্যাবসেন্ট থাকে না। তাহলে আমরা এটা একটা পার্থক্য লিখতে পারি যে প্রকৃত কোষে প্লাজমিডটা থাকে না, আর আদি কোষে কিন্তু, সকল আদি কোষে না, কিছু কিছু আদি কোষে কিন্তু এই প্লাজমিডটা থাকে। এই কথা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আরো তাহলে আমরা কয়টা পার্থক্য করলাম অলরেডি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, মানে 10 লাইনের মতো আমাদের এখানে লেখা কমপ্লিট। আরো কিছু টার্ম আছে, যেমন একটু তোমাদেরকে বলি যে প্রকৃত কোষে কিন্তু সবাত শ্বসন হয়, আর আদি কোষের ক্ষেত্রে দেখা যায় এদের অবাত শ্বসন হয়। এগুলো আমরা মনে রাখতে পারি। দেন তোমাদেরকে আমি আরেকটা ইনফরমেশন বলে রাখি যে প্রকৃত কোষের কোষ বিভাজন মাইটোসিসও হয় প্লাস মায়োসিস বা মিওসিস, তোমরা যেটা ইচ্ছা বলতে পারো। তোমরা এসএসসি বই এটাকে মনে হয় মিওসিস বলা হয়, তবে এটা প্রকৃত উচ্চারণ হচ্ছে মায়োসিস হয়ে থাকে। তাহলে প্রকৃত কোষে মায়োসিসও হয়, মাইটোসিসও হয়, আর এদের ক্ষেত্রে অ্যামাইটোসিস ঘটে থাকে, অ্যামাইটোসিস সংঘটিত হয় এজ এ কোষ বিভাজন রূপে। আর একটা কথা আমরা একটু মনে রাখবো, তা হচ্ছে এদের এক্সাম্পল, আদি কোষের এক্সাম্পল হচ্ছে আমাদের বইয়ে দেওয়া আছে ব্লু গ্রিন অ্যালগি, বা এটাকে আমরা বলে থাকি, সংক্ষেপে বলে থাকি বিজিএ, বাংলা নাম হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। এছাড়া আমরা বলতে পারি এর সায়ানোব্যাকটেরিয়া, আর আমরা বলতে পারি ব্যাকটেরিয়া। এগুলোতে আমি একটু এখানে মিস্টেক করছি, আচ্ছা আমি লিখে নিই আগে। সায়ানোব্যাকটেরিয়া, দেন আছে ব্যাকটেরিয়া। আবার মনেরা যে রাজ্যটা রয়েছে, মনেরা রাজ্যের জীবসমূহ, এগুলো কিন্তু আমি প্রকৃত কোষের নিচে লিখে ফেললেও এগুলো কিন্তু আদি কোষের আন্ডারে কাউন্ট হবে, এটা আদি কোষের আন্ডারে কাউন্ট হবে। ওকে, এবং আমি যদি এগুলোকে ব্যতি রেখে আমি বলি যদি আদি কোষ তো এই সকল পারপাসে পাওয়া যায়, এগুলো ব্যতীত বাকি সকল কোষগুলো, মূলত বাকি সকল কোষগুলো হচ্ছে প্রকৃত কোষ। তো একটা ছাত্র যদি আদি কোষ আর প্রকৃত কোষ সম্পর্কে এইটুকু ইনফরমেশন একটু মনে রাখতে পারে, এই যে আমি তোমাকে যে চার্টটা দিলাম, অবশ্যই তোমরা নোট করবে এটাকে, এটা মনে রাখতে পারলে মোর দেন এনাফ। এই তো ছিল আমাদের একটা আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। আমরা নেক্সট ক্লাসে দেহকোষ জনন কোষের পার্থক্যগুলো একটু বোঝার ট্রাই করব, উদ্ভিদ কোষ প্রাণী কোষের পার্থক্য দেখব, কোষ ঝিল্লি সম্পর্কে জানবো, এবং কিছু বেসিক অফ সেলস সম্পর্কে আলোচনা করব।